কোথায় যেন দেখেছে। ইরার মস্তিষ্কে তখনই বিচরণ করে সেই লকেটটা। এটা তো তার বড় বোন আদ্রিতার হাতে দেখেছিল। এই লকেটটাই তো আদ্রিতার হাতে শক্ত মুঠ করে রেখেছিল। লকেটটা হাতে নিতেই ইরার মনে পড়ে যায় বোনের কথা। চোখ বেয়ে অজস্র পানি ঝরে পড়ে। মুহূর্তেই মনে পড়ে বোনের মৃত্যুর কথা ভেসে আসে। নিষ্পাপ বোনের মুখখানা। যেই মানুষটা তাকে সব থেকে বেশি ভালোবাসতো, সেই মানুষটাই সবার প্রথমে তাকে ছেড়ে চলে গেল। আজ এই শূন্য পৃথিবীতে মায়ের মতো একটা বড় বোনকে হারিয়ে আজ আমি নিঃস্ব। আমার ছোটবেলা, আমার শৈশব কেটেছে আমার আপুকে হারানোর যন্ত্রণা নিয়ে, তীব্র যন্ত্রণা। আব্বু তখনও আমার মাথায় হাত রেখে আপুর কথা মনে করে চোখের পানি ফেলে। আম্মু তো স্বপ্নের মাঝেই চমকে ওঠে আপুর কথা ভেবে। আমাদের ছোট্ট পরিবারের সবার একটাই চাওয়া, আমার আপুর মৃত্যুর প্রতিশোধ নেয়া। আদিল, ঈশান, প্রিয়া সবাই নিচে সিগারেট খাওয়ার কথা বলে রুম থেকে বের হলেও তারা এই মুহূর্তে গিয়ে বসেছে রতন মিয়ার রুমে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। রতন মিয়া আর ঈশান বাইরে দাঁড়িয়ে দেখছে কেউ ভেতরে আসছে নাকি। না, তো আসছে না। ইতোমধ্যে আদিল আর প্রিয়া সবকিছু ভালো মতন দেখে নিয়েছে। আদিল রতনকে কাছে ডেকেই বলল, সব কি তো ঠিকঠাকই আছে, তাহলে কি ওরা এই পর্যন্ত আসতে পারেনি? রতন মিয়া জানায়, না স্যার, ম্যাডাম তো আমার রুমে আয় নাই। আমার সন্দেহ করলে এই আমার ছোট্ট রুমে দাঁড়ে সন্দেহ করে নাই। আপনার মেলা বুদ্ধি ছোট সাহেব, একদম রাজা বাদশাদের মতন। আদিল শয়তানি হাসি হেসে বলল, আমরা তো রাজাই ছিলাম, আছি, থাকবো। ভালো করে নজরে রাখো, কোনো ভুল যেন না হয়। রতন মিয়া বলল, ছোট সাহেব, আপনার বউ মানে আমাকেও ম্যাডাম মেলা চালাক। ম্যাডাম সব কিছু মনে হয় খুব তাড়াতাড়ি খুঁজে বের করিয়া ফেলবে। প্রিয়াস দাঁতে দাঁত পিষে রাগে কটমট করে বলল, মেয়েটা তোর বউ না হইলেও এতদিনে কেবই ফুটুস করে দিতাম। তোর জন্য মায়া হয় তাই তোর বউরে এখন পর্যন্ত কিছু করি নাই। আদিল প্রিয়াসের শার্টের কলার টেনে নিজের মুখ বরাবর তাক করিয়ে বলল, এই ভুলটা জীবনেও করিস না। সব ভুলের ক্ষমা পাইলেও এই ভুলের ক্ষমা পাবে না। জ্যান্ত দাফন করে দেব। একটা মেয়ের জন্য বন্ধুর মতন ভাইয়ের শরীরে হাত তুললে আজ সমাজ কোথায়? হ্যাঁ, আমি 1 মিনিটেই সব ভুলে যেতে পারি, কে আমার বন্ধু আর কে আমার ভাই। আর ইরা কোনো সাধারণ মেয়ে না। ইরা আমার বউ, শিকদার মহলের বড় বউ, যার কথায় পুরো বাড়ি, গ্রাম, এলাকা, এমনকি তুইও চলবে। অতি শীঘ্রই আমি সেই ব্যবস্থা করব। তার আগেই যদি তোর বউ তোকে ছেড়ে চলে যায়? সেটা অসম্ভব, সেটা কখনোই হবে না, আমি হতেই দেব না। ইরা আমার, মানে শুধু আমার, পুরোটাই আমার, জীবিত কিংবা মৃত, ও শুধুই আমার। ওপস, কি ভালোবাসা! আজ মনে হচ্ছে নিজের চোখের সামনে লাইলি মজনুকে দেখছি। বিগ ফ্যান ব্রো। ঈশান, আদিল, প্রিয়াস সবাই বেশ কিছুক্ষণ নিজেদের মতন কথা বলে বাড়িতে প্রবেশ করে। কথা বলতে বলতে ওপরে চলে যায়। ভেতরে ইরা জুথি ছেলেদের ওপর আসার আওয়াজ পেয়ে রুমের লাইট অফ করে দিয়েছে, যেন তারা বুঝতে পারে না রুমের ভেতরেই সবাই ঘুমিয়ে পড়েছে। ইরা আর জুথির ভাবনাই সঠিক হলো। ঈশান কয়েকবার রুমের বাইরে থেকে ডাকলো, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ তো দূরেই থাক, মনে হচ্ছে বাতাসটাও বেশ হচ্ছে না। আদিল জানে নিজের বউকে একবার যখন দরজা বন্ধ করে দিয়েছে, এখন ডেকে মরে গেলেও খুলবে না। তাই আদিল আর ডেকে নিজের এনার্জি ওয়েস্ট করলো না, বরং সবাইকে নিয়ে নিচে চলে গেল। সারাদিনের ছুটাছুটিতে বেশ ক্লান্ত আদিল। এখন মনে হচ্ছে বিছানায় গেলেই ব্যাস মরার মতন পড়ে পড়ে ঘুমাবে। এর মাঝে পারুল ডাকতে ডাকতে উপরে চলে এসেছে। বাইরে মনে হচ্ছে ঝড় আসবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়তে হবে। পারুল সবাইকে ডেকে রাতের খাবার খাওয়ালো। সব খাওয়াটা শেষ করে আদিল রুমে চলে গেল। ঈশান একটু প্রিয়াসের সাথে কথা বলে ঈশানও চলে গেল। বসে রইল প্রিয়াস। পারুল হাতের সব কাজ শেষ করে শুয়ে পড়তে গেলে প্রিয়াস পেছন থেকে ডেকে বলে, এই মেয়ে, এখনো আসো। পারুল ভয়ে ভয়ে প্রিয়াসের সামনে আসে। পারুল বেশ ভয় পেয়ে প্রিয়াসকে জিজ্ঞাসা করলো, স্যার কিছু কইবেন? প্রিয়াস উঠে পারুলের বেশ কিছুটা কাছে এসে শয়তানি হাসি এসে বলল, তোমার বয়স কত? দেখতে তো একদম কচি লাগছে। কি হইলেন স্যার? বয়স কত? পারুল ভয়ে ভরকে গিয়ে বলল, স্যার 21। প্রিয়াস আর কিছু জিজ্ঞাসা করলো না, বরং পারুলকে বলল, যা গিয়ে দেখ রতন মিয়ার ঘরের ভেতরে কয়েকটা দামি মদের বোতল আছে, নিয়ে আয়। আর হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসবে, রাইট নাও।
বাইরের উষ্ণ আর্দ্র তাপমাত্রা বলে দিচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ অনেকটাই। বর্ষাকালের শুরু, বাইরে রিমঝিম বৃষ্টি লেগেই আছে। চারিদিকে ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাওয়ার মতন আবহাওয়া। রাত বেশ গভীর থেকে গভীর। আদিল এবং ঈশান পাশাপাশি শুয়ে আছে, দুজনই বেশ চুপচাপ হয়ে শুয়ে আছে। আদিল বেশ কিছুক্ষণ পর ঈশানকে ডেকে বলল। ঈশান, ঘুমিয়ে পড়েছিস? ঈশান অল্প অল্প ঘুম জড়ানো কণ্ঠে বলল। না, ঘুমোয়নি, কিছু বলবি? ঈশানের ঘুম না আসার কথা শুনে আদিল বুঝতে পারে ঈশান ঘুমায়নি, তাই আদিল উঠে বসে ঈশানকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো। আচ্ছা ঈশান, ইরা যদি আমার অতীত সম্পর্কে জানে তাহলে কি আমাকে ছেড়ে চলে যাবে? যদি ইরা আমাকে রেখে চলে যায় আমি নিঃস্ব হয়ে যাব। ঈশান আদিলকে শান্ত করার জন্য বলল। তোর অতীতটা অতীতই থাক, কেন বারবার মনে করে নিজেকে অপরাধী ভাবিস? তুই তো জানতে বল, আমি কোনো বাজে কাজ করিনি। হ্যাঁ, আমি সব কিছুই জানি। এরা কখনো অনন্ত জানবে না আমার থেকে কোনো কিছু, আর তোকে ছেড়েও যাবে না। ইরা আমার সত্যিটা জানলে কখনো আমার কাছে থাকবে না ঈশান। আমি কি করব বল? প্রিয়াসের পাগলামি করার অভ্যাসটা এখনো যায়নি। যদি প্রিয়াস ইরার কোনো ক্ষতি করার চেষ্টা করে? প্রিয়াসকে কেন এত আগলে রাখিস তোরা? প্রিয়াস মোটেও ভালো নয়, ওর তো জেল হাজতে থাকার কথা। বাসা থেকে বের করে দিস না কেন ওকে? আদিল অসহায় গলায় বলল। চারপাশে প্রেস মিডিয়া পড়ে আছে, কখন কি সংবাদ পাবে সেটাই লোক সমাজের মাঝে ছেড়ে দেবে। সামনে নির্বাচন, এখন কোনোভাবেই জনগণকে উত্তেজিত করা যাবে না। ছোট চাচ্ছ তো মাঝে মাঝে প্রিয়াসকে বাসা থেকে বের করে দিতে চায়, কিন্তু আব্বুর সম্মানের কথা চিন্তা করে কোনো কিছু করে না। আদিল কিছুটা সময় নীরব হয়ে রইল, আর বড় একটা দীর্ঘশ্বাস টেনে বলল। জানিস ঈশান আমার অতীত? ঈশান বেশ অবাক হয় আদিলকে দেখে, যে আদিল একটা ছাড়া দুইটা কথা বললে রেগে যায়, সেই কিনা নিজের জীবন সম্পর্কে আমাকে জানাবে। ঈশান বেশ কৌতূহল নিয়েই বলল। না জানি না তো, তুই বল, আমি শুনব। আদিল বলতে শুরু করলো। আজ থেকে 25 বছর আগে এই যে আশরাফ শিকদারকে দেখছিস, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আগে কোনো রাজনৈতিক দলের কেউ ছিলেন না। ছোটখাটো একটা কোম্পানিতে জব করতেন। তবে তখন হবে হয়তো আমার বয়স 1 বছর। ছোট চাচু কাউকে কিছু না জেনেই ছোট আম্মুকে বিয়ে করে নিয়ে আসে। তখন দাদাভাই বেশ আপত্তি করেছিল, মেনে নিবে না বলে। কিছুটা বাধ্য হয়ে মেনে নেয় আব্বুর জোরাজোরিতে ছোট চাচুকে। পরে আস্তে আস্তে সবাই জানতে পারে চাচু আরও বেশ কয়েক বছর আগেই বিয়েটা করেছিল। ছোট আম্মু নাকি কখনো বাচ্চা হবে না। বেশ কয়েকটা ডক্টর দেখায়, সবাই নাকি একই কথা বলে। দেখতে দেখতে 2টা বছর কেটে যায়। ছোট আম্মু সব সময় মন খারাপ থাকতো একটা বাবুর জন্য। তাদের রিলেশনের বিয়ে থাকলেও বাচ্চা না হওয়ায় বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাটাই বেড়ে গিয়েছিল। চাচুর এমনভাবে নিঃস্ব ভাবটা আব্বু মেনে নিতে পারেননি। চাচুকে আব্বুই বলেছিল একটা বাচ্চা দত্তক আনার জন্য। চাচু কোনো উপায় না পেয়ে একটা বাচ্চা দত্তক নিয়ে আসে। তারপর থেকে সবকিছুই ঠিক ছিল বেশ কিছু বছর। আমার আর প্রিয়াসের ছেলেবেলাটা বেশ ভালোই কাটতে লাগলো। প্রিয়াসের বয়স যখন 8, তখন আমার 10। প্রিয়াস ওই সময়ের পর থেকে উল্টাপাল্টা আচরণ করত। তখন ছোটবেলা বলে সবাই হাসির ছলে বিষয়টা মেনে নিত। এর মাঝে আদিবের জন্ম হয়। আম্মু আদিবকে নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ে, আর আব্বু ব্যস্ত হয় রাজনীতি নিয়ে। আম্মু হাজারবার আব্বুকে নিষেধ করেছিল, কিন্তু আব্বু শোনেনি। আমাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে রাজনীতিতে জড়িয়ে পড়েন। প্রিয়াসের 15 বছর, আমার 17। আমরা একই স্কুলে পড়তাম। প্রিয়াস ছোটবেলা থেকেই মেয়েদেরকে ইফটিজিং করত। কাউকে সম্মান তো দূরে থাক, আচার আচরণ এত বাজে ছিল যে ছোট আব্বু বেশ বিরক্ত হয়ে ওঠে প্রিয়াসের উপর। এর মাঝে ছোট আম্মুর কোল জুড়ে আসে কলি। সবাই বেশ অবাক হলেও খুশির বন্যা বয়ে যায় শিকদার মহলে। ছোট আম্মুর কলির প্রতি ব্যস্ততাটাই যেন কাল হয়ে দাঁড়ায় আমাদের সবার জন্য। প্রিয়াসের অতিরিক্ত দুষ্টুমি আর কলি জন্ম নিয়ে ছোট আম্মুর বেশ ব্যস্ত হয়ে পড়া। তার জন্য প্রিয়াসকে হোস্টেলে দেওয়া হয়, সাথে আমাকেও। আমি যেহেতু প্রিয়াসের থেকে 1 ক্লাস উপরে, আমি পড়তাম 2nd ইয়ারে। আমার হোস্টেলের রুমটাও ছিল বেশ দূরে। প্রতিদিন দেখা না হলেও 2-1 দিন পরপর ঠিক দেখা হতো। তারপর আদিল কিছু মিনিটের জন্য চুপ হয়ে গেল। ঈশান আদিলকে আবারও জিজ্ঞাসা করে বলল। কি হলো, থামলে কেন? তারপর কি হলো বল। আদিল আবারও নিজের মতন করে বলতে শুরু করলো। প্রিয়াস নিজের থেকে জুনিয়র মেয়েদের সাথে রিলেশনের নাটক করত এবং তাদের সাথে ফিজিক্যাল রিলেশনে চলে যেত। মেয়েরা প্রথমে বুঝতে না পারলেও পরে বিষয়টা আস্তে আস্তে বুঝতে পারে। বুঝতে পারলেও তখন তেমন কোনো কাজে আসতো না। প্রিয়াস তো পার্সোনাল মোমেন্টের ভিডিও করে রাখতো তাদেরকে নাকি ব্ল্যাকমেল করার জন্য, এমনকি টাকাও আনতো নেশা করার জন্য। এই বিষয়গুলো একটি স্যার বুঝতে পারেন। সে প্রিয়াসকে অনেক বুঝিয়েছিলেন। প্রিয়াস শোনেনি তার কথা। স্যারের নাম ছিল কামরুল হাসান। পরে তিনি কিছুটা বাধ্য হয়ে আমাদের পরিবারের কাছে সবটা বলে দেয়। তারপর চাচু টানা 3 দিন একটা ঘরের ভেতরে প্রিয়াসকে আটকে রেখে দেয়, কোনো খাবার বা পানি না দিয়ে। তখন প্রিয়াস শপথ করেছিল আর বাজে কাজ করবে না। সবাই ছোট বলে প্রিয়াসকে মাফ করে দেয় এবং ওর বলা সব কথা বিশ্বাস করে নেয়।
প্রিয়াস আগের মতনই কলেজে যাওয়া শুরু করে। প্রিয়াস কলেজে যাওয়ার 3 দিন পর থেকেই আশিস স্যারকে পাওয়া যায়নি কোথাও। প্রিয়াসকে সন্দেহ করে পুলিশ থানায় নিয়ে গেলেও কোনো প্রমাণ না পাওয়ায় পরের দিন প্রিয়াসকে ছেড়ে দেওয়া হয়। আরে একটু খেলে নেশা হয় না, খা। পারুল ভয়ে নিজের জামা আঁকড়ে ধরে বসে আছে। রতন মিয়ার রুম থেকে 2টা দামি মদের বোতল, আচার, সিগারেট, গ্লাস সবকিছু নিয়ে সামনে এনে দিয়ে পারুল রুমে চলে যেতে চাইলে প্রিয়াস বলে, আমাকে এই গ্লাসে ঢেলে দে। কি করবে পারুল কোনো কিছু বুঝতে না পেরে প্রিয়াসের থেকে বেশ দূরত্ব নিয়ে বসলো। পারুল যদি প্রিয়াসের এই মুহূর্তে মুখের ওপর বলে পারুল ঢেলে দিতে পারবো না, প্রিয়াস যদি সেই রাগ দেখিয়ে তাকে কাজ থেকে বের করে দেয়, তাহলে পারুল কোথায় যাবে? ঘরে অসুস্থ বাবা, এই মুহূর্তে এই কাজটাও চলে গেলে তারা খাবে কি? পারুলের ভাবনার মাঝে প্রিয়াস রেগে গিয়ে বলল, এই শালের বেডি ডলস না কেন? পারুল কাঁপা কাঁপা গলায় বলল, ডাল, ভাজি, বাইজান। বলে পারুল গ্লাসে ঢেলে দিল। প্রিয়াসের দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে প্রিয়াস বলল, তুমি খাও, এটা একটা ড্রিঙ্ক করে ফিল পাচ্ছি না। আমি খাই না এসব। তাছাড়া নেশা করা ইসলামে হারাম। প্লিজ আপনিও খাবেন না এসব। প্রিয়াসের মাথায় দুষ্ট বুদ্ধি জেগে বসেছে। ওকে আর খাবো না আমি, আজকে লাস্ট। তবে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? তোমার কেউ আমার সাথে বসে ড্রিঙ্ক করতে হবে, প্রমিস করতেছি আর কখনো খাবো না। কিন্তু আমি তো এসব খাই না। একদিক খেলে কিছু হবে না, তাছাড়া আমিও তো আর খাবো না, প্রমিস করলাম না তো মাকে। এখন তুমি চাইলে আমাকে বাজে নেশা করে থেকে আটকাতে পারো। বেশ মায়া হলো পারুলের, তাকে কেউ কখনো এমন ভাবে বলেনি আগে। প্রিয়াসের কথাটা মনে লাগার মতন করে বিঁধল, তাই পারুল খুব সহজেই প্রিয়াসকে বিশ্বাস করে নিল। প্রিয়াস মদের গ্লাসটা পারুলের দিকে এগিয়ে দিলে পারুল বেশ অস্বস্তি নিয়ে এক প্যাক খেলো। খাওয়ার সাথে সাথে পারুলের মাথা ঝিমঝিম করতে লাগে। প্রিয়াস যেন এই সুযোগের অপেক্ষায় ছিল এতক্ষণ। পারুলের মাথা ঘোরানো দেখে প্রিয়াস আরো কয়েক গ্লাস পারুলের সামনে এগিয়ে দিয়ে বলল, আর একবার খাও, তাই আর মাথা ঘোরাবে না। পারুল প্রিয়াসের কথায় পেঁচিয়ে যায়। সে প্রিয়াসের সাথে সাথে ড্রিঙ্ক করতে শুরু করে। একটা সময় অতিরিক্ত মাথা ঘোরাতে থাকলে সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। প্রিয়াস শয়তানি হাসি হেসে বলল, একটা পাখি বেঁচে গেছে, তাতে কি আজকে রাতটা আমি এই পাখিটাকে নিয়েই কাটিয়ে দিব। বলে প্রিয়াস পারুলকে কোলে তুলে নিয়ে শুয়ে দিল সোফায়। প্রিয়াস ভালোভাবে পারুলের পুরো শরীরটাকে দেখে নিল। কিছুক্ষণের ভেতর ঝাঁপিয়ে পড়ল পারুলের শরীরের ওপর হিংস্র বাঘের মতন। নিজের শরীরে পড়ে থাকা শার্টটা একটানে খুলে ফেলে দিল ফ্লোরে। পারুলকে একটু একটু করে উন্মুক্ত করে নিল। শরীরের পরিহিত সব জামা কাপড় খুলে ফেলে দিল ফ্লোরে। পারুল বুঝতে পারছে কি হচ্ছে, তার সাথে কিন্তু শরীরের দুর্বলতা, মাথা ঝিমঝিম করছে, কিছু বলতে পারলে শরীরে শক্তি নেই কোনো। আজকে তার এই সুযোগটাকেই কাজে লাগালো প্রিয়াস। বাইরে ঝড় উঠেছে, এত বেশি বৃষ্টি হচ্ছে যে আশেপাশে তেমন কোনো শব্দ কানে আসছে না। ঝড়ের প্রবলতা বিদ্যমান হওয়ায় কারেন্ট চলে গেছে। আশেপাশে সবকিছুই অন্ধকার। আয়রা পাশে, ইরা জুথি বেশ কিছুক্ষণ বসে বসে কথা বলছে। তারপর বাইরের ঠান্ডাময় আবহাওয়ার কারণে বেশ ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়েছে। এত বৃষ্টির মাঝে রুম থেকে বের হওয়ার সাথে সাথে ভিজে যাবে, তাই আর বাইরে না গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঈশানের পাশে বসেই আদিল সিগারেটের ধোঁয়া ছাড়ছে। আর যেন পুরনো সব অতীত উকি মেরে বেরিয়ে আসতে চাইছে। ঈশান আদিলকে উদ্দেশ্য করেই বলল, প্রিয়াসের বিষয়ে কি ভাবলে? আপাতত তেমন কিছু ভাবছি না, তবে মনে হচ্ছে অতি দ্রুত প্রিয়াসকে বিয়ে করিয়ে কোম্পানির হাল ধরিয়ে দিলে সব দিক থেকে ভালো হয়। হবে হয়তো। আচ্ছা ঘুমাই চল, অনেক বোরিং ফিল হচ্ছে। আদিল সোজা বিছানায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। পাশে ঈশানও। রাত 3:15। পারুলের একটু একটু করে ঘুম ছেড়ে গেছে পুরোটাই। এখন আর আগের মতন মাথা ঘোরাচ্ছে না। সে আশেপাশে তাকাতেই দেখে চারিপাশটা অন্ধকার। সে উঠে রুমের লাইট অন করবে বলে উঠতে গেলে কোনোভাবে ফিল করে তার শরীর উন্মুক্ত, জামা কাপড় নেই, কোথাও ফেলেছে কিছুই জানে না। প্রচন্ড তীব্র পেট ব্যথা ফিল করছে। পারুলের হঠাৎ চোখ পড়তেই দেখে জানালায় অল্প আলোতে একটি পুরুষ দাঁড়িয়ে আছে। পারুলের ভয়টা যেন বেড়ে দ্বিগুণ হলো। তার সাথে কি হয়েছে সেটা পুরোপুরি বুঝতে সময় লাগলো না। সোফায় থেকে উঠে দাঁড়ায়, পেটে হাত নিয়ে সোফা থেকে নামতেই পায়ের সাথে কিছু লাগে। পারুলের মনে হলো হয়তো তার জামা
ঠিকই ভেবেছিল পারুলের জামাই তার। অতি দ্রুত জামাটা পরে নিল পারুল, তারপর গিয়ে রুমের লাইট অন করলো পারুল। হঠাৎ লাইট অন দেখে প্রিয়াস পেছনের দিকে তাকাতেই দেখে পারুল। প্রিয়াস শয়তানি হাসি এসে পারুলের শরীরে বাজে স্পর্শ করে বলল, এত রাতে তুমি এখানে কি করো? ঘুমাওনি? যাও নিজের রুমে যাও। পারুল এক ঝটকায় প্রিয়াসের হাতটাকে দূরে সরিয়ে দিয়ে বলল, রাতে কি করেছেন আমার সাথে? হোয়াট, কি বলছো এসব? মাথা ঠিক আছে? নাটক করবেন না স্যার, সত্যি করে বলেন কি করছেন। প্রিয়াস বাঁকা হেসে বলল, বাকি সব পুরুষ যা করে আমিও তাই করেছি। কোনো ভালো লাগেনি? সে কি নোংরা আপনি! আমার গায়ে কোন কলঙ্ক লাগিয়ে দিলেন আপনি! আল্লাহ সহ্য করবে না, আপনার কঠিন শাস্তি হবে। কে করবে? আমার কঠিন শাস্তির ব্যবস্থা করবে তোর বাপ। আমি সকালেই আপনার পরিবারের কাছে সব বলে দিব। এখন সময় আছে, সব মেনে আমাকে। পারুলের কথা শেষ করার আগে প্রিয়াস পকেট থেকে কতগুলো টাকার নোট পারুলের মুখের ওপর ছুঁড়ে মারল আর বলল, এখানে দেখ কতগুলো টাকা আছে, গুনেও শেষ করতে পারবি না। এগুলো নে আর নিজের মুখটা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়। প্রিয়াসের কথা বলতে দেরি, কিন্তু পারুলের শক্ত ফুলের টপ দিয়ে প্রিয়াসের মাথায় বাড়ি মারতে দেরি হলো না। এত জোরে বাড়িটা মারলো যে প্রিয়াস ব্যথায় আউচ বলে ওঠে। কপাল ফেটে রক্ত ঝরছে। পারুল দাঁতে দাঁত পিষে বলে, গরিব হতে পারি বেশ, না শরীর বিক্রি করে টাকা উপার্জন করি না। আপনি আমাকে এই মুহূর্তে বিয়ে করে আপনার এই কলঙ্ক আপনার গায়ে নিন, হয়তো আমি থানায় যাব। প্রিয়াস মাথায় হাত দিয়ে রেখেছে, রক্ত ঝরছে। পারুলের এই রকম আজাইরা কথা শুনে মনে হচ্ছে আর একবার শালির তেজ কত। প্রিয়াস বেশ কিছুটা এগিয়ে গিয়ে পারুলকে বলল, আমার বউ হওয়ার মতন কোনো বালডা আছে তোর? এই প্রশ্ন এখন করছেন কেন? কোনো বাল না থাকলেই কি একজন পুরুষ আর একজন মহিলা মানুষকে বাজেভাবে স্পর্শ করে? আপনি আমার ইজ্জত নষ্ট করছেন, তাই বিয়ে করবেন আমাকে। কি কি বালডা আছে আপনি তো ইতিমধ্যে দেখেই ফেলেছেন। তাছাড়া আপনাদের বাড়ির সবাই ভালো মানুষ। আপনার আগে বোঝা উচিত ছিল যে আমি কার সাথে শুইতেছি। শুইতে পারলে বিয়ে করতে খারাপ লাগবো কেন? প্রিয়াস দাঁতে দাঁত পিষেই বলে, পিয়াসের এতটা খারাপ দিনও আসে নাই তোর মতন ছোট লোককে বিয়ে করবে। আরো টাকা লাগলে বলিস। পারুল প্রিয়াসকে গাল বরাবর একটা সজোরে থাপ্পড় লাগায়। প্রিয়াস আর দাঁড়ায় না, পারুলের গলা চেপে ধরে ওয়ালের সাথে লাগায় আর রাগে রাগান্বিত হয়ে দাঁতে দাঁত পিষে বলে, ছোট লোকের বাচ্চা, তোরে মেরে ফেলবো। তুই কার শরীরে হাত দিছোস? বলেই পারুলের গলা শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে। পারুলের নিঃশ্বাস আটকে আসছে। পারুল হাত দিয়ে প্রিয়াস আর উন্মুক্ত শরীরে আঘাত করতে থাকে। হাতের নখ বড় থাকায় প্রিয়াসের বুকে পিঠে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা সময় প্রিয়াস এত জোরে পারুলের গলা চেপে ধরে যে পারুল এক নিঃশ্বাসে আটকে আসে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। প্রিয়াসকে অনুরোধ করে বলে, ছেড়ে দিন। বেশ কয়েক মিনিট চলতে থাকে এমন। প্রিয়াস শরীরের পুরো শক্তি দিয়ে পারুলকে ধরে। পারুল আর নিঃশ্বাস নিতে পারে না। একটা সময় শরীরের ভার পুরোটাই ছেড়ে দেয়। চোখ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস আটকে যায়। চোখের কোণে বেয়ে ঝরে পড়ছে হাজার হাজার অশ্রুকণা। পারুলের আকুতিও তাকে বাঁচাতে পারল না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল। এত সুন্দর রঙিনময় পৃথিবী ছেড়ে যায়। প্রিয়াস পারুলকে ছেড়ে দিলে সাথে সাথে পারুল ধপাস করে ফ্লোরে পড়ে গেল। সুন্দর মুখখানা মুহূর্তেই কালো হয়ে গেল। প্রিয়াস হাতে সিগারেটটা শেষ করে শার্টটা পরে নিল। সোফার উপরে রাখা নিজের ফোনটাও পকেটে ঢুকালো। প্রিয়াস পারুলকে কোলে তুলে নিয়ে রুমের লাইট অফ করে বাইরে চলে গেল। এই বাড়িতে যদি আজকে এতগুলো মানুষ না থাকতো তাহলে প্রিয়াসের এত এত কষ্ট করা লাগতো না। সকালে সবাই ঘুম থেকে উঠলেই দেখতে পাবে পারুলকে, তাই সবাই ঘুম থেকে ওঠার আগেই সরিয়ে ফেলতে হবে পারুলকে। প্রিয়া সোজা হেঁটে গেল রতন মিয়ার রুমের সামনে। বাইরে থেকে একবার ডাকলেই রতন মিয়া উঠে দরজা খুলে দিল। বাইরে বৃষ্টি, তাই আর রাত জেগে গেটের সামনে দাঁড়ায়নি, শুয়ে পড়েছে। রতন মিয়া যেন কিছুই বুঝতে পারল না কাকে কোলে করে নিয়ে এসেছে বা কে হতে পারে এই রাতে। প্রিয়াস রুমের ভেতরে ঢুকে দরজা আটকে দিল। পারুলকে বিছানায় শুয়ে দিল। রতন মিয়া ঘুম যেন এক ঝটকায় উড়ে গেল। রতন মিয়া অবাক হয়ে প্রিয়াসকে বলল, পারুলের কি হয়েছে ছোট সাহেব? প্রিয়াস বিরক্ত নিয়ে বলল। মরে গেছে। প্রিয়াস রেগে গেল রতন মিয়ার ওপর। কি হয়েছিল ছোট সাহেব?
ছোট লোকের বাচ্চা, কৈফিয়ত দেওয়া লাগবে তোরে? গ্রোপ্থ ঘরের দরজা খোল, নয়তো তুই মেরেছিস বলে তোকেই ফাঁসিয়ে দিব। রতন মিয়া পারুলকে নিজের মেয়ের মতন ভালোবাসতো। এই মেয়ে তো বিকেলেও ছোটাছুটি করেছিল, কিছুক্ষণ আগেও এসেছিল মদের বোতল সাথে করে নিয়ে গেল। যে তাহলে কি হলো এর মাঝেই কোনো উত্তর খুঁজে পেল না রতন মিয়া। নিজের কাছে থাকা ঘরের ভেতরে কাবারটাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচের দিকে সুড়ঙ্গর ভেতরে তালা খুলে দিল। প্রিয়াস পারুলকে কোলে তুলে নিয়ে সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।